শপথ নিয়েই যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে সেনাবাহিনীকে ব্যবহার করবেন ট্রাম্প। সীমান্ত নিরাপত্তায় জরুরি পরিস্থিতি জারির সিদ্ধান্ত। গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৭৬ ফিলিস্তিনি নিহত, আহত ১৫০ শতাধিক। বৈরুতে হামলায় ৮ জনের প্রাণহানি, জবাবে রকেট নিক্ষেপ হিজবুল্লাহর। ইমরান খানের চূড়ান্ত আন্দোলনের ডাকে উত্তপ্ত পাকিস্তান। শীর্ষ নেতাকে মুক্তি না দেয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা পিটিআইয়ের। ইসলামাবাদে ১৪৪ ধারা জারি। হংকংয়ে ৪৫ স্বাধীনতাকামীর বিরুদ্ধে গণরায়, সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সাজা। শান্তিপূর্ণ প্রতিবাদ ও মত প্রকাশে বাধা, আখ্যা পশ্চিমাদের। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে বিক্ষোভের জেরে আমিরাতে এখনও বন্দী ১৫০ প্রবাসী। কূটনৈতিক তৎপরতায় ধীরগতির অভিযোগ পরিবারের, খতিয়ে দেখছে সরকার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় একের পর এক দুঃসংবাদ শুনছেন অবৈধ অভিবাসীরা। শপথ নেওয়ার পর কাগজপত্রহীন অভিবাসীদের তাড়াতে সেনাবাহিনীকে ব্যবহার করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তায় জাতীয় জরুরি পরিস্থিতি জারির পরিকল্পনাও আছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকি জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনা আগেই জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার আরেকটি পরিকল্পনার কথা নিশ্চিত করেন তিনি। সেটি হলো সীমান্ত নিরাপত্তা নিয়ে জাতীয় জরুরি পরিস্থিতি জারি করবেন ট্রাম্প, আর অবৈধ অভিবাসীদের তাড়াতে সামরিক বাহিনীকে ব্যবহার করবেন তিনি। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মেক্সিকোর সীমান্ত পেরিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এ নিয়ে অনেক আগে থেকে ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। অবৈধ এসব প্রবেশ ঠেকাতে নিজের প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের কাজও শুরু করেন। এবারের নির্বাচনে তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করা। আগামী ২০ জানুয়ারি শপথ নিয়ে হোয়াইট হাউসে ক্ষমতায় বসবেন ট্রাম্প। এর আগেই নিজের প্রশাসন গোছানো শুরু করে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সীমান্ত দেখভালের দায়িত্ব দিয়েছেন অভিবাসন বিষয়ে কট্টরপন্থী হিসেবে পরিচিত টম হোম্যানকে। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে ১,১০,০০,০০০ মানুষ অবৈধভাবে বসবাস করছেন। ট্রাম্প যদি পরিকল্পনা অনুযায়ী অবৈধ অভিবাসীদের তাড়ানো শুরু করেন তাহলে তা সরাসরি প্রায় ২ কোটি পরিবারের উপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেছে আরও ৭৬ ফিলিস্তিনির, আহত ১৫৮ জন। নেতানিয়াহু বাহিনীর বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না উপত্যকার হাসপাতালগুলোও। গাজার পাশাপাশি লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল। বৈরুতে তাদের হামলায় নিহত হয়েছেন অন্তত ৮ জন। জবাবে তেল আবিব লক্ষ্য করে ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। লেবাননে যুদ্ধবিরতিতে পৌঁছানো গেলেও হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা যেন থামার নয়, পুরো উপত্যকায় যেন ধ্বংসস্তূপ। গেল একদিনে নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেছে বহু ফিলিস্তিনির, আহত ১৫০ শতাধিক। আশ্রয় শিবিরের পাশাপাশি হামলা চালানো হচ্ছে হাসপাতালেও। উত্তর গাজার একমাত্র সচল হাসপাতাল কামাল আদওয়ানে করা হয়েছে গোলাবর্ষণ। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে দেশটির প্রশাসনিক এলাকার কাছে একটি ঘনবসতিপূর্ণ এলাকায় বেশ কয়েকটি বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে কয়েকজন প্রাণ হারান, আহত হন অনেকে। এছাড়া দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের গুলিতে মারা গেছেন আরও ৮ জন। এদিকে লেবাননে যুদ্ধবিরতি চুক্তি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সোমবার তিনি তেল আবিবের পার্লামেন্টে বলেন, দেশটির উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাবেন তার সেনারা। এদিকে পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি সোমবার লেবানন থেকে ইসরায়েলে প্রায়
100টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে দেশটির উত্তরাঞ্চলে কয়েকজন হতাহত হন। এছাড়া রাজধানী তেল আবিবের একটি শপিং মল, বাস ও বিদ্যুৎ কাঠামোতে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। শহর জুড়ে দেখা দেয় লোডশেডিং, বন্ধ হয়ে যায় বিমান চলাচল। তবে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী। সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে উত্তরাঞ্চলের হাইফা শহরে। অন্তরা সেন, সময় সংবাদ। ইমরান খানের ডাকে আগামী রোববার রাজধানী ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান। শীর্ষ নেতাকে মুক্তি না দেয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে পিটিআই। এমন পরিস্থিতিতে রাজধানীতে 2 মাসের জন্য 144 ধারা জারি করেছে শাহবাজ প্রশাসন। রাজনৈতিক অনিশ্চয়তাই যেন পাকিস্তানের নিয়তি। কারাগারে বন্দী থাকলেও এখনও রাজনীতির কেন্দ্রে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান। তার মুক্তির দাবিতে আবারও উত্তাল পাকিস্তান। গেল সপ্তাহে আদিয়ালা কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দেন ইমরান খান। বিচার বিভাগে স্বাধীনতা ক্ষুণ্ণ, বিনা বিচারে গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে আসছে 24 নভেম্বর রাজধানী ইসলামাবাদ অভিমুখে কর্মী সমর্থক ও দেশবাসীকে পদযাত্রার আহ্বান জানান পিটিআইয়ের প্রতিষ্ঠাতা। এছাড়া প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জনগণকে দাসে পরিণত করেছেন বলেও অভিযোগ করেন তিনি। 24 নভেম্বর আন্দোলনের কেন্দ্রবিন্দু ইসলামাবাদ হলেও বিশ্বজুড়ে প্রতিবাদ বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করছে পিটিআই। এজন্য প্রবাসী পাকিস্তানিদের শাহবাজ সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন ইমরান খান। পিটিআই বলছে সংবিধান অক্ষুণ্ণ রাখার পাশাপাশি ইমরান খান মুক্ত না হওয়া পর্যন্ত রাজপথে কর্মসূচি থাকবে। এদিকে পিটিআইয়ের পদযাত্রা কর্মসূচির জেরে কঠোর অবস্থানে শাহবাজ সরকার। আগামী 2 মাসের জন্য রাজধানী ইসলামাবাদে 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। অতিরিক্ত ডেপুটি কমিশনারের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামাবাদে যে কোনো ধরনের ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জলবায়ু ও ইউক্রেন যুদ্ধের বিষয়ে একমত হতে পারেননি G20 নেতারা। তহবিল গঠন নিয়েও প্রথম দিন আসেনি সিদ্ধান্ত। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে জাতীয় নিরাপত্তা মামলায় 45 জন স্বাধীনতাকামীকে বিচারের আওতায় আনা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার হংকংয়ের উচ্চ আদালত তাদেরকে সর্বোচ্চ 10 বছর থেকে সর্বনিম্ন 3 মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব এই মামলাকে শান্তিপূর্ণ প্রতিবাদ এবং মত প্রকাশের স্বাধীনতা দমন করার জন্য ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন। 4 বছর আগে 2020 সালে হংকং সরকারের পতনের জন্য একটি নির্বাচন করে সরকার বিরোধী স্বাধীনতাকামীরা। এতে নাখোশ হয় চীনের কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে হংকংয়ের স্থানীয় সরকারও। তাই জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ার কারণ দেখিয়ে কেন্দ্রীয় স্থানীয় প্রশাসন মিলে সিদ্ধান্ত নেয় তাদেরকে শাস্তির আওতায় আনার। স্থানীয় সময় মঙ্গলবার হংকংয়ের উচ্চ আদালত তাদেরকে সর্বোচ্চ 10 বছর থেকে সর্বনিম্ন 3 মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এ মামলায় প্রায় অর্ধশত অ্যাক্টিভিস্টকে বিচারের আওতায় আনা হয়, যার মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য, আন্দোলনকর্মী, ইউনিয়ন নেতা ও সাংবাদিক। বিশেষ করে আসামিদের মধ্যে বিখ্যাত আইন বিশেষজ্ঞ বেনি তাইকে 10 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে, যা এখন পর্যন্ত এই আইনের অধীনে সবচেয়ে কঠোর শাস্তি। সাবেক ছাত্রনেতা জশুয়া ওয়ংকে 4 বছর 8 মাসের কারাদণ্ড দেয়া হয় এবং সাংবাদিক গুইনেথ হোকে 7 বছরের কারাদণ্ড দেয়া হয়। এতে চরম বিপাকে পড়েছেন তাদের পরিবারের সদস্যরা। আন্দোলনকারীদের মধ্যে কেউ কেউ আবার হংকং ত্যাগও করেছেন। প্রশাসন স্থিতিশীলতার দোহাই দিলেও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব এই মামলাকে শান্তিপূর্ণ প্রতিবাদ এবং মত প্রকাশের স্বাধীনতা দমন করার জন্য ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন। হংকংয়ের আইন বিশেষজ্ঞরা বলছেন, এই মামলার মাধ্যমে হংকংয়ের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে। 2019 সালের গণবিরোধী প্রতিবাদগুলোর পর থেকে বেইজিং হংকংবাসীর মত প্রকাশের স্বাধীনতা কঠোরভাবে দমন করেছে। নাদিম মারজান, সময় সংবাদ। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত জুলাইয়ে আমিরাতে বিক্ষোভ করায় আটক হন বহু প্রবাসী। তাদের মধ্যে 114 জন সাধারণ ক্ষমা পেয়ে দেশে ফিরলেও দেশটির কারাগারে এখনও আছেন অর্ধশতাধিক প্রবাসী। ধীরগতির কূটনৈতিক তৎপরতায় তাদের মুক্তির বিষয়ে আশার আলো দেখছেন না বলে অভিযোগ প্রবাসীদের। সংযুক্ত আরব আমিরাত থেকে শোয়েব কবিরের প্রতিবেদনে বিস্তারিত।
বাংলাদেশের কোটা আন্দোলনকে সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে লেখালেখির কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় 2 মাস কারাবন্দী ছিলেন হাফেজ মোহাম্মদ। দেশে ফিরেছেন গেল মাসে। এখনো প্রেস ক্লাব সহ সচিবালয়ের দ্বারে দ্বারে ঘুরছেন আমিরাতের জেলে আটক অর্ধ শতাধিক প্রবাসীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে। প্রায় শতাধিক সেখানে আটক আছেন। আমরা প্রবাস কল্যাণ মন্ত্রণে তাদের মুক্তির জন্য একটু স্মারকলিপিও দিয়েছি। তো আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি বাকি যারা আছে তাদেরকে যেন অতি সত্বর মুক্তির জন্য ব্যবস্থা করা হয়। এদিকে খালেদ সাইফুল্লাহ নামে আটক এক প্রবাসীর স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে তাকে মুক্ত করতে উদ্যোগী হয় বাংলাদেশ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবুধাবির বাংলাদেশ দূতাবাসে গত 28শে অক্টোবর খালেদ সাইফুল্লাহর মুক্তির ব্যবস্থা করতে একটি চিঠি পাঠানো হয়েছে। আমিরাতের জেলে আটক প্রবাসীদের পরিবারের দিন কাটছে চরম অনিশ্চয়তায়। আটককৃতদের দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আবেদন পরিবারগুলোর। আজকে প্রায় 3 মাস হয়ে গেছে, আমরা আসলে জানি না কোথায় আছে বা কি অবস্থায় আছে। তো খুব সম্প্রতি আমার হাজবেন্ড ভিতর থেকে একটা চিঠি আমাদেরকে দিচ্ছে, সেখানে সে উল্লেখ করছে সে এখানে আবুধাবি জেলে আছে। তো এর বেশি কিছু আমরা কিছুই বলতে পারতেছি না। সরকারের কাছে আকুল আবেদন আমার হাজবেন্ডকে যেন সুস্থভাবে আমাদের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করে। এদিকে আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে আটককৃতদের বিষয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে বলে জানিয়েছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস। প্রত্যেকটা দেশের তো নির্দিষ্ট আইন কানুন আছে, সেগুলো মেনে সেগুলোর প্রতি শ্রদ্ধা রেখে আমাদেরকে কাজ করতে হয়। আমরা সেই আইন কানুনগুলো মেনে আমরা আমাদের যে প্রচেষ্টা, কূটনৈতিক যে প্রচেষ্টা, সেটা আমরা অব্যাহত রেখেছি। বিষয়টি খতিয়ে দেখছে অন্তর্বর্তী সরকার। খতিয়ে দেখা হচ্ছে, যদি সেরকম কোনো অবস্থা থাকে সেটা নিয়ে আপডেট আপনাদের। ধারণা করা হচ্ছে আমিরাতের জেলে এখনো আটক আছেন 70 জনের বেশি প্রবাসী বাংলাদেশি। সময় সংবাদের হাতে আসা তালিকায় তাদের বেশ কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংহতি জানানো অর্ধ শতাধিক বাংলাদেশি আটক রয়েছে দেশটির জেলে। এ বিষয়ে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের কূটনৈতিক তৎপরতা ধীরগতি হওয়ার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভাগ্য। তারা কেউই জানে না কখন তাদের মুক্তি মিলবে কিংবা কখন তারা দেশে ফিরে যাবে। শোয়েব কবির, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ভিসা সংকটের জেরে ভারতের কলকাতার বাংলাদেশে অধ্যুষিত নিউ মার্কেট এলাকায় শুনশান নীরবতা। শহরটিতে প্রতিদিন কমছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, এই গোটা পরিস্থিতি বর্ণনা করার আগে একটু অঙ্কের হিসেব করতে হবে। তো মধ্য কলকাতার এই নিউ মার্কেট এলাকা বা নিউ মার্কেট থানা এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিভক্ত। নিউ মার্কেটের সাদার স্ট্রিট, নিউ মার্কেট, রফি আহমেদ কিদের স্ট্রিট, পার্ক স্ট্রিট সহ আশেপাশে মির্জা গালিব স্ট্রিট, বেশ কিছু এলাকা রয়েছে এবং সেই এলাকায় যেমন আবাসিক হোটেল রয়েছে, সেই এলাকায় ব্যবসায়িক বিপণী বিতান রয়েছে, সেই এলাকায় রেস্তোরাঁ রয়েছে, মেডিকেল শপ রয়েছে, ওষুধের দোকান রয়েছে, এই এলাকায় বিভিন্ন স্পা সেন্টার রয়েছে, ফলের দোকান রয়েছে এবং এই এলাকার অর্থনীতি, যেটি স্থানীয় ব্যবসায়ীরা বরাবরই বলে থাকেন, 70 থেকে 80% অর্থনীতি কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে আসা পর্যটকদের উপর নির্ভর করে। আগে এই অঞ্চলে কিন্তু বাংলাদেশি ছাড়াও আমরা দেখেছি যে অন্যান্য দেশের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ থেকেও প্রচুর সংখ্যক লোক আসতেন। কিন্তু যে কোনো কারণেই হোক, গত 4-5 বছরে কলকাতার এই বিস্তীর্ণ এলাকায় শুধুমাত্র এককভাবে বাংলাদেশি পর্যটকদের একটি প্রভাব আমরা পরিলক্ষিত হয়েছে বলে আমরা দেখেছি। সেই প্রভাব কিন্তু কার্যতপক্ষে এখানকার সেই প্রভাবের কারণে স্থানীয় ব্যবসায়ীরাও কিন্তু আস্তে আস্তে তাদের কিন্তু কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন শুধুমাত্র বাংলাদেশের পর্যটকদের কলকাতা আসার পর। বাংলাদেশি পর্যটকরা বলেন যে টাকা থেকে ঢাকা থেকে তারা কক্সবাজার বা চিটাগং যেতে পারেন, সেই টাকা দিয়ে তারা কিন্তু কলকাতায় আসতে পারেন। এখানে অনেক অনেক ভ্রমণ বা কেনাকাটা, ওষুধ, চিকিৎসা সমস্ত বিষয় কিন্তু অনেকটা কিন্তু সাশ্রয়ী। সে কারণেই প্রতিবেশী দেশ এবং দেশের মতো করেই তারা কিন্তু নিজেদের আনন্দ বা কিংবা প্রয়োজনে আসতে চান বা আসেন। সেটাই কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতায় গত কয়েক মাস ধরে ব্যাপকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি জানেন যে অগাস্ট মাসের 13 তারিখ পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতের যে দূতাবাস, সেখান থেকে পর্যটক ভিসা ইস্যু করা হতো। এরপর থেকে শুধু ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র ক্রনিক ডিজিজ অর্থাৎ গুরুত্বপূর্ণ শারীরিক সমস্যা ছাড়া
কার্যত পর্যটকদের জন্য একেবারে এই ভিসা দেওয়ার দরজাটা বন্ধ রয়েছে। ফলত দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে ক্রমবর্ধমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থাৎ যে 5ই আগস্টের আগে যারা ভিসা পেয়েছিলেন তাদের ভিসার মেয়াদ 6 মাস ছিল এবং সেটা কিন্তু ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত শেষ হয়ে যাবে। যারা 6 মাসের ভিসা পেয়েছেন কেবলমাত্র তারাই কিন্তু আগে পর্যটক ভিসা নিয়ে এই ডিসেম্বর পর্যন্ত আসতে পারছেন এবং সেই সংখ্যাটা কিন্তু দিন দিন কমছে। ব্যবসায়ীরা বলছেন যে এই অবস্থা চলতে থাকলে ডিসেম্বরের পর অর্থাৎ জানুয়ারিতে তাদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হবে। তো এটাই একেবারে রূঢ় বাস্তবতা এবং ব্যবসায়ীরা বলছেন যে দ্রুত এই ভিসা ব্যবস্থার সমাধান না হলে কিন্তু কলকাতার এই মধ্য কলকাতার অর্থনীতিতে মারাত্মকভাবে নেতিবাচক প্রভাব পড়বে এবং সেটা কিন্তু অনেকের রুটি রুজির সমস্যা হয়ে দাঁড়াবে। তো এই ছিল আমার কাছে মধ্য কলকাতার নিউ মার্কেটের মার্কেট স্ট্রিট থেকে বাংলাদেশি পর্যটক না আসায় স্থানীয়ভাবে অর্থনীতির যে প্রভাব সে সংক্রান্ত আমার কাছে থাকা সব শেষ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম কলকাতায়। ব্রাজিলে G20 সম্মেলনের প্রথম দিন জলবায়ু ইস্যুর চেয়ে ইউক্রেন যুদ্ধ ও ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরা নিয়ে আলোচনা বেশি হয়েছে। বার্তা সংস্থা AFP এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। এই সম্মেলনে জলবায়ু তহবিল নিয়ে একমত হতে পারেননি বিশ্ব নেতারা। পার্শ্ব বৈঠকে চীন ও ভারতের মধ্যে যোগাযোগ সহজ করার বিষয়ে আলোচনা করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। সোমবার কোনো ধরনের উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই ব্রাজিলে শেষ হয়েছে G20-র 19তম সম্মেলনের প্রথম দিন। আজারবাইজানের অসম্পূর্ণ জলবায়ু ইস্যুতে আলোচনায় গতি আনতে বিশ্বের ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিল জাতিসংঘ। বৈশ্বিক উষ্ণতা বাড়তে থাকার সমস্যা মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য তহবিল বাড়ানোর তাগিদ দেয় জাতিসংঘ। কিন্তু এই বিষয়ে কোনো সিদ্ধান্তেই পৌঁছাতে পারেননি G20 সদস্য দেশের নেতারা। G20 সম্মেলনে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে ইউক্রেন যুদ্ধ ও ডোনাল্ড ট্রাম্পের আবারও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার ইস্যু। ইউক্রেন যুদ্ধ নিয়েও নেতাদের মধ্যে দেখা দেয় মতপার্থক্য। এছাড়াও এক বিবৃতিতে G20 নেতারা গাজা ও লেবাননে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানান। জোটের সব সদস্যের এক সম্মিলিত বিবৃতিতে জানানো হয়, জলবায়ুজনিত সমস্যা মোকাবেলায় বিশাল অর্থ সহায়তা যে কোনো উৎস থেকেই আসতে পারে। তবে সম্মিলিত অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেননি এই নেতারা। যদিও সম্মেলনের প্রথম দিনেই বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IDA এর তহবিলে 400 কোটি মার্কিন ডলার অনুদানের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে সম্মেলনের ফাঁকে ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে আস্থা বাড়ানোর ও সন্দেহ কমানোর আহ্বান জানান। বৈঠকে দুই দেশের মধ্যে যোগাযোগ সহজ করার বিষয়ে আলোচনা হয়। এর আগে দ্বিপাক্ষিক বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নিজেদের মধ্যে সম্পর্ক জোরদারে একে অপরকে আহ্বান জানান দুই নেতা। এছাড়া চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাইডলাইন বৈঠকে ইউক্রেন যুদ্ধ এবং কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনের ওডেসা অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আর অন্তত 44 জন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন সহ বেশ কয়েকটি প্রশাসনিক স্থাপনা। যুদ্ধবিধ্বস্ত অঞ্চল পরিদর্শনে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে কিয়েভকে মার্কিন অস্ত্র ব্যবহারের সুযোগ করে দিয়ে ওয়াশিংটন আগুনে ঘি ঢালার কাজ করেছে বলে অভিযোগ ক্রেমলিনের। রোববার নজিরবিহীন হামলার পর সোমবারও ইউক্রেনের বিভিন্ন আবাসিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটির ওডেসা অঞ্চলে বেশ কয়েকজন নিহত হন। আহত হন 4 শিশুসহ অনেকে। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি আবাসিক বিশ্ববিদ্যালয় ও প্রশাসনিক ভবন। এদিকে যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন অঞ্চলের অবস্থা পরিদর্শনে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির দোনেৎস্কের পূর্বাঞ্চলের পোক্রোভস ও খার্কিভ অঞ্চলের উত্তর পূর্বাঞ্চলীয় শহর কুপিয়ানস্কের পরিস্থিতি দেখে তিনি বলেন, ইউক্রেনীয় সেনারা নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। এদিকে রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়াতে বেজায় চটেছে মস্কো। ওয়াশিংটনের বিদায়ী প্রশাসন আগুনে ঘি ঢালতে এ পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, এ ঘটনায় সংঘাত আরও বৃদ্ধি পেতে পারে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও করছে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। অন্তরা সেন, সময় সংবাদ। সপ্তাহ জুড়ে বিশ্বের সবথেকে দূষিত শহরের তালিকায় শীর্ষে ভারতের নয়াদিল্লি।
বায়ু দূষণের কারণে সড়ক দুর্ঘটনা বেড়েছে। আলাদা ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এদিকে বায়ু দূষণ প্রতিরোধে নেওয়া হয়েছে নানা রকম সতর্কতামূলক ব্যবস্থা, তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। বাসিন্দাদের স্বাস্থ্যের উপর পড়ছে মারাত্মক প্রভাব। বায়ু দূষণ ঠেকাতে কৃত্রিম বৃষ্টি নামানোর চিন্তা করছে দিল্লি সরকার। নয়াদিল্লির আকাশ জুড়ে শুধুই ধোঁয়াশা, ধূলিকণা জেঁকে বসেছে ভারতের রাজধানীতে। দূষণের কারণে বাতাসের মান এতটাই নিচে নেমেছে যে গেল 1 সপ্তাহ যাবৎ দূষিত শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে ভারতের নয়াদিল্লির নাম। এরই মধ্যে বায়ু দূষণ মোকাবেলায় প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ করে নেওয়া হয়েছে অনলাইন ক্লাসের ব্যবস্থা। নির্মাণ কাজ এবং ডিজেল চালিত গাড়িতে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি শহরের বাইরের ট্রাক প্রবেশে জারি করা হয়েছে বিশেষ নিয়মাবলী। শহরের 9টি ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। বায়ু দূষণের কারণে সড়ক দুর্ঘটনা বেড়েছে। নাজেহাল পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিলের সম্ভাবনাও রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে বায়ু দূষণ থেকে পরিত্রাণ পেতে নতুন উপায় হিসেবে কৃত্রিম বৃষ্টি নামানোর কথা ভাবছেন দিল্লির পরিবেশ মন্ত্রী। দিল্লির চিড়িয়াখানাগুলোয় ছেটানো হচ্ছে পানি। বিশেষজ্ঞরা কলকারখানার কালো ধোঁয়া, ফসলের খড় পোড়ানো এবং যানবাহনের ধোঁয়াকে বায়ু দূষণের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করছেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছুরি হামলায় ঘটনায় অন্তত 2 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও 1 জন। সোমবার ম্যানহাটনের আলাদা 3টি জায়গায় এক ব্যক্তির ছুরিকাঘাতে এ হতাহতের ঘটনা ঘটে। হামলার অভিযোগে 51 বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিউ ইয়র্কের মেয়র জানিয়েছেন, আটক ব্যক্তি ফৌজদারি মামলার সাজাপ্রাপ্ত। এ নিয়ে 8 বার তাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ছুরি হামলার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে অভিযুক্ত ব্যক্তি বিনা উস্কানিতে হামলা চালিয়েছেন। মাউরি জনগোষ্ঠীর অধিকার ক্ষুণ্ণ করে এমন বিল উত্থাপনের অভিযোগে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে বিক্ষোভ করেছেন অন্তত 42,000 মানুষ। মাউরিদের দাবি, প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে 184 বছরের পুরানো চুক্তির শর্ত লঙ্ঘিত হবে। অধিকার বঞ্চিত হবেন ব্রিটিশ রাজ্যের সঙ্গে সমঝোতাকারী এই আদিবাসী জনগোষ্ঠী। মঙ্গলবার বিক্ষোভকারীরা পদযাত্রার মাধ্যমে দলে দলে এগিয়ে যান দেশটির পার্লামেন্টের দিকে। পার্লামেন্টে মাউরি জনগোষ্ঠীর অধিকার পরিপন্থী বিল উত্থাপনের জেরে বিক্ষোভে উত্তাল নিউজিল্যান্ড। প্রস্তাবিত বিলে ব্রিটিশ রাজের সঙ্গে মাউরিদের স্বাক্ষরিত ঐতিহাসিক ওয়াইটাঙ্গি চুক্তির শর্ত সংকুচিত করার কথা বলা হয়। ব্রিটিশ রাজ ও 500 জনের বেশি মাউরি নেতার উপস্থিতিতে 1840 সালে দেশটির প্রতিষ্ঠাকালে এ চুক্তি স্বাক্ষর হয়েছিল। এ চুক্তির মাধ্যমেই নিউজিল্যান্ড বিশ্ব মানচিত্রে ব্রিটিশ কলোনি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। অন্যান্য দেশে সহিংসতার মাধ্যমে উপনিবেশ প্রতিষ্ঠা করলেও একমাত্র নিউজিল্যান্ডেই মাউরিদের সঙ্গে সমঝোতা করে উপনিবেশ স্থাপন করে ব্রিটিশরা। ঐতিহাসিক এই চুক্তি মাউরি জনগোষ্ঠীর সার্বভৌমত্ব ও নাগরিক অধিকার রক্ষা করে। আদিবাসী নয় এমন জনগোষ্ঠীর অধিকার ক্ষুণ্ণ করে ওয়াইটাঙ্গি চুক্তি। সম্প্রতি এমন দাবি করে দেশটির ক্ষমতাসীন জোট সরকারের একাংশ পার্লামেন্টে বিলটি উত্থাপন করে। এদিকে মাউরিদের দাবি, এই বিল আইনে পরিণত হলে 184 বছরের পুরানো ওয়াইটাঙ্গি চুক্তির শর্ত লঙ্ঘিত হবে, যা তাদের অধিকার ক্ষুণ্ণ করবে। এরই প্রতিবাদে 9 দিন ব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে মাউরিরা। কর্মসূচির চূড়ান্ত পদক্ষেপ হিসেবে মঙ্গলবার দেশটির পার্লামেন্টের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা হন হাজার হাজার বিক্ষোভকারী। এ সময় তারা নিজস্ব সংস্কৃতিকে ব্যবহার করে প্রতিবাদের ভাষা হিসেবে। হিকোই নামের নিজেদের সুপ্রাচীন শান্তিপূর্ণ পদযাত্রা করে দলে দলে আন্দোলনকারীরা এগিয়ে যেতে থাকে। তাদের সঙ্গে সংহতি জানিয়ে দেশটির সাধারণ বাসিন্দারাও এই বিক্ষোভে যোগ দেন। A lot of the actions coming out of Parliament lately haven't been suffice for Māori, I guess, and part of today is reminding the relationship between Māori and Crown, founding document, and tangata whenua tātou. So that's the main thing for us, is reminding those things, so when the decisions are made, we're considered. I came here to support the Māori people, and because my family are also Māori, so I want to do this for them because their land matters to them, and it's not just the people but their future generations. দেশটির পুলিশ জানায় অন্তত 42,000 মানুষ এই বিক্ষোভে যোগ দেন। মাউরিদের অধিকার রক্ষায় এটি এ যাবৎকালের সবচেয়ে বড় বিক্ষোভ। এর আগে গেল সপ্তাহে পার্লামেন্টে মাউরি এমপিরা ঐতিহ্যবাহী হাকা নৃত্য পরিবেশন করে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানান। কাকুলি আখতার, সময় সংবাদ। জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে সংসদীয় নির্বাচনের ফলাফল ঘিরে বিক্ষোভকারীদের বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে।
বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ভোট কারচুপি ও অনিয়মের প্রতিবাদে সোমবার বিক্ষোভে নামে বিরোধী দলগুলো। তিবিলিসি বিশ্ববিদ্যালয়ের কাছে একটি সড়ক চত্বরে বিক্ষোভকারীরা প্রতিবাদ শিবির গড়ে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে অভিযান চালায় পুলিশ। এ সময় উভয়ের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। গেল ২৬ অক্টোবর নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলে ৫৪% সংখ্যাগরিষ্ঠতা পায় জর্জিয়ান ড্রিম। বিরোধীদের অভিযোগ, দেশটিকে ইউরোপ থেকে দূরে সরিয়ে রাশিয়ার প্রভাবে ফিরিয়ে নেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। শপথ নিয়েই যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে সেনাবাহিনীকে ব্যবহার করবেন ট্রাম্প। সীমান্ত নিরাপত্তায় জরুরি পরিস্থিতি জারির সিদ্ধান্ত। এবং ইমরান খানের চূড়ান্ত আন্দোলনের ডাকে উত্তপ্ত পাকিস্তান। শীর্ষ নেতাকে মুক্তি না দেওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা পিটিআইয়ের। ইসলামাবাদে ১৪৪ ধারা জারি। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।